ললিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নতুন করে স্বৈরাচারের জন্য প্রতিরোধের আহ্বানে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন, মুক্তির স্বাদ পেয়েছে দেশ মন্তব্য। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায়ে এনসিপি ঘোষণা, বিচার সংস্কার গণপরিষদ নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা। গণ অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে খালেদা জিয়ার আহ্বান, সংখ্যানুপাতিক নির্বাচন বিভেদ বাড়াবে কিনা সবাইকে ভাবতে বলেন তারেক রহমান। এবং শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন চেয়ে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন, আসামি পক্ষের পাল্টা যুক্তি 7 জুলাই। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই অভ্যুত্থান স্মরণে মাস জুড়ে কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে তরুণেরা। দেশবাসীর প্রথম লক্ষ্য অর্জন হয়েছে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাইয়ের প্রথম দিন অভ্যুত্থান স্মরণে 1 মাসের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অধ্যাপক ইউনুস বলেন, 16 বছরে প্রথম বিদ্রোহ ঘোষণার মাধ্যমে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক ইউনুস বলেন, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে হবে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধার কয়েকটি উপজেলা শেষে রংপুরে পথসভা ও পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। পথসভা শেষে এই মুহূর্তে চলছে সমাপনী বক্তব্য। সেখানে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যোগাযোগ করছি তার সাথে। তাফিমুল, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জাতীয় নাগরিক পার্টির প্রথম দিনের যে পদযাত্রা কর্মসূচি ছিল তা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আগামীকালকে কুড়িগ্রাম এবং লালমনিরহাটে তাদের কর্মসূচি রয়েছেন। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে যে আমাদের ঢাকা রংপুর মেডিকেলের সামনে যে ডিসি মোড় রয়েছে সেখানে রয়েছে, সেখানে কিন্তু প্রথম দিনের কর্মসূচি কিন্তু শেষ হয়েছে। এখানে দলের নেতাকর্মীরা বলেছেন যে আজকের যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এতে এক প্রকার বলা যায় যে তাদের যে প্রথম দিনের কর্মসূচি সেটি এক প্রকার সফল। এছাড়া তারা বলছেন যে এই মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এর ফলেই কিন্তু যে তাদের
তাদের যে 3 দফা দাবি রয়েছেন সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন, তা কিন্তু অনেকটুকুই এগিয়ে নিবে বলে তারা মনে করছেন। একই সাথে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যে সরকার যে কর্মসূচি ছিল সেটি যে সরকার দিচ্ছে না, এক্ষেত্রে নাগরিকরা বলছেন যে 30 আগস্ট কিন্তু তারা কিন্তু জনতা এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে যে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিবেন। তার ক্ষেত্রে এই সাধারণ মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তা অনেকটুকুই তাদের ক্ষেত্রে বাড়িয়ে তোলে। তারা বলছেন যে এই সাধারণ মানুষের অংশগ্রহণেই কিন্তু এই পদযাত্রায় এক প্রকার সরকারকে চাপে ফেলবে। মানে এখন পর্যন্ত আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ হয়ে গেছে। আগামীকালকের কুড়িগ্রাম এবং লালমনিরহাটের তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় চাইলে 7 জুলাই ঠিক করেন আদালত। মাজুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:45 বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারকের ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয়। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে মামলার অভিযোগ গঠনের শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ডিসি ইকবাল বলেন, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকিটি যায় না স্যার। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার আমির হোসেন ও চৌধুরী আব্দুল আল মামুনের পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপনের জন্য সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এর আগে 12 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগ আমল নিয়ে অভিযোগ গঠনের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। মশালাই তৈরি প্রাণ মিষ্টি বড়ই, এবার অস্থির মুড। ফিরে এলাম বিরতির পর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম দিনে রাজধানীতে বিএনপির আলোচনা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ আয়োজনে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলে শহীদদের ঋণ শোধ করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ঐক্যের পরিবর্তে বিভেদ বাড়াবে কিনা তা সবার ভাবতে হবে। রাহুল রায় রিপোর্ট। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলন শুরু হয় জুলাই মাসে। 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই ছিল উত্তাল। এবছর জুলাইয়ের প্রথম দিনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে ছিল জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। বেলা 3টায় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা ও জাতীয় সঙ্গীতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গুম হওয়া ও শহীদদের পরিবারকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন
তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। পুরো অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। প্রতিশোধ প্রতিহিংসা নয়, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবনা নিয়েও কথা বলেন তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে সুন্দর বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আমি জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। স্পেনে তাপমাত্রা রেকর্ড 48 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের মতো রোগীর সংখ্যা। স্পেনের বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। তবে শুধু স্পেনই নয়, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, তুরস্ক সহ ইউরোপের অন্তত 15টি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কৃষি ও প্রাণী সম্পদ খাতে পড়ছে বিরূপ প্রভাব। অনেক অঞ্চলে দাবানলের ঝুঁকিও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া আগামীতেও দেখা যেতে পারে। তাপপ্রবাহ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি ও বাড়িতেই অবস্থান করার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ডাটা সেন্টার স্থানান্তরের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম 5 দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলারে জানানো হয়, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী 4 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 45 ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবারও বিরতি নিচ্ছি।